এবং এই টেম্পারেচারটা কন্ট্রোল করার সময় কি হয়, যখন অতিরিক্ত গরম পড়ে তখন হচ্ছে ভেতরের এসকোটামের ভেতরে টেস্টিস গুলা লুজ হয়ে যায়, মাসেল গুলো রিল্যাক্স করে। আর যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন হচ্ছে তারা বডির সাথে মিশায় ফেলে, এসকোটামের ভেতরে টেস্টিস গুলো উপরের দিকে উঠে আসে এবং কনজেস্টেড হয়ে যায়। এইটাই হচ্ছে থার্মোরেগুলেশন। আমি এটা আপনারা নেটে সার্চ দিয়েও পড়তে পারেন, আমার কাছে আছে, আমি পাঠাবো, আপনারা মোটামুটি পড়লেই বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? মেইন কথা হচ্ছে টেস্টিসের হচ্ছে এসকোটামের স্কিনটা অনেক থিন থাকে, ভেতরে ভেসেল সিস্টেমটা অনেক ডেভেলপ থাকে, এবং এরা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে পারে, এবং বডির টেম্পারেচার, বডির যে কোর টেম্পারেচার এর থেকে টেস্টিসের ভেতরকার টেম্পারেচার কম থাকবে, এবং এই টেম্পারেচারটা মেইনটেইন করতে পারলেই হচ্ছে এদের স্পাম প্রোডাকশনও ঠিক থাকবে এবং সিমেন্ট কোয়ালিটিটাও ঠিক থাকবে। এই মেকানিজমটা যে কোনো ভাবেই হোক স্কিপ হয়ে গেছে, তখন পড়ানো হয় নাই। তো মোটামুটি কি বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম, তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ডিজিজ গুলা সেগুলার কি হ্যাঁ আমরা ইন্ডিভিজুয়াল ডিজিজ গুলার হচ্ছে, যেমন এক্সামে আমাদের একটা আসছিল ইটিওলজি, ক্লিনিক্যাল সাইন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অফ বেলানোপোস্থিটিস, তো এরকম হ্যাঁ ম্যাম পোস্থিটিস হ্যাঁ এইগুলার কি হ্যাঁ মানে ইন্ডিভিজুয়াল মানে ডিজিজ গুলা আবার একটু ডিটেলস পড়বো, তাই তো? হ্যাঁ 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 যেগুলো ইম্পর্টেন্ট, এই যে পস্থাইটিস, বেলানোপস্থাইটিস, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, অর্কাইটিস, ইনফার্টিলিটি, মেইনলি এইগুলাই। এগুলার একটু ডিটেলস বলতে কি, এই যে কোন কারণে হচ্ছে, মেইন কারণটা, ট্রিটমেন্টের দু এক লাইন, তারপর ডায়াগনোসিস কিভাবে করব, আসলে এটা কি, সংজ্ঞাটা কি, তারপর কিছু আছে ম্যাম তাহলে ডায়াগনোসিস, ক্লিনিক্যাল সাইন এই দুইটা পড়লেই হয়ে যাচ্ছে ডিজিজ গুলার? হ্যাঁ হ্যাঁ, আর যদি সিগনিফিকেন্ট কোনো ট্রিটমেন্ট থাকে সেটা। আচ্ছা, তাহলে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট আর হচ্ছে ক্লিনিক্যাল সাইন, এই তিনটা জিনিস হ্যাঁ এই হ্যাঁ কয়েকটা হ্যাঁ, আর ডিজিজে প্রথমে পড়লেই তো হচ্ছে। সংজ্ঞাটা লিখবেন, হ্যাঁ প্রথমে তো হ্যাঁ, বুঝতে পারছি। ডেফিনিশনটা লিখবেন। মঈন সাহেব কি আছে এখানে? মঈন সাহেব আছে? মঈন সাহেব নেই, অ্যাবসেন্ট। জাকারিয়া? জি না ম্যাম, নাই, জয়েন হয়নি। ও আচ্ছা, আপনারা আছেন। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে পড়বেন টেস্টিসের থার্মোরেগুলেশন মেকানিজম, লিখছেন তো? এরপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের টেকনিক, তারপরে ওইগুলার বিভিন্ন হচ্ছে মেথডের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এগুলো কিন্তু বুঝার কিছু নাই, একবার পড়লেই আপনারা বুঝতে পারবেন, ওইভাবেই লিখে দিবেন, ঠিক আছে? ম্যাম অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ ম্যাম কোনটার পড়তে হবে? আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের 3টা টেকনিক আছে না, ও আচ্ছা। রেক্টো ভ্যাজাইনাল, তারপরে একটা হচ্ছে ভ্যাজাইনাল, একটা সার্ভাইকাল মেথড, এগুলার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। তারপরে সিমেন্ট কালেকশনের যে মেথড আছে 3টা, মেসেজ মেথড, ইলেকট্রো ইজাকুলেশন, আর হচ্ছে ইয়ে আর্টিফিশিয়াল ভ্যাজাইনাল তো সিমেন্ট কালেকশনের, রেক্টো ভ্যাজাইনাল যেটা। এই 3টা মেথডের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সিমেন্ট কালেকশন মেথড আর হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মেথডের। আর হচ্ছে সিমেন্ট কালেকশন বাই আর্টিফিশিয়াল ভ্যাজাইনা, এটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আর হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাই হচ্ছে রেক্টো ভ্যাজাইনাল মেথড, এটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, এটা তো আগেও বলছি। তারপরে সিমেন্ট ইভ্যালুয়েশনের প্রসেস, সিমেন্টের ভলিউম কেমন থাকবে, কালার কেমন থাকবে, অর্ডার কেমন থাকবে, কনসিস্টেন্সি কেমন থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সিমেন্ট এক্সটেন্ডার, যে কোনো একটা সিমেন্ট এক্সটেন্ডার বা সিমেন্ট ডাইলুয়েন্টের কয়েকটা নামের লিস্ট,
যে কোনো একটা স্ট্যান্ডার্ডের হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, একটা আইডিয়াল এক্সটেন্ডারের হচ্ছে কি কি ক্রাইটেরিয়া থাকবে। তারপরে আপনারা যে ব্রিডিং গুলের হেলথ ম্যানেজমেন্ট, এটা আপনারা অ্যাসাইনমেন্টেও করেছেন যে একটা ব্রিডিং গুলের রেশন কেমন হবে, তাদের রাফেজ কতটুকু দেয়া হবে, কনসেন্ট্রেট কতটুকু দেয়া হবে, ড্রাই ম্যাটার কতটুকু দেয়া থাকবে, ওয়েট হচ্ছে ম্যাটার কতটুকু থাকবে, এগুলো আপনাদের অ্যাসাইনমেন্টে আছে, ওইখান থেকে পড়বেন যে একটা ব্রিডিং বুলের কমপ্লিট একটা রেশন, ব্যালেন্স ডায়েট। ঠিক আছে? এরপরে হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হরমোন গুলা কি, ওই হরমোনের ফাংশন গুলা কি। ফোলিও স্টিমুলেটিং হরমোন আছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা এফএসএইচ, লুটেনাইজিং হরমোন এলএইচ, তারপর টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন, বিভিন্ন হরমোনের কি কি হরমোন আছে আর এই হরমোন গুলার মেইন ফাংশন গুলা। ম্যাম হরমোনের রেগুলেশনও কি পড়তে হবে? রেগুলেশনের মেকানিজমটা হালকা একটু দেখতে পারেন, অনেক বড় করে দেয়া আছে, অত বড় করে দেওয়ার দরকার নেই, ছোট একটা ডায়াগ্রাম আকারে করে নেবেন আপনারা নোট করে। মেকানিজম চাইলে আপনারা হচ্ছে একটা ডায়াগ্রাম আকারে ছোট ছোট করে লিখে দিবেন, ডিটেলস লেখার দরকার নাই। এরপরে হচ্ছে সিমেন বর্ন ডিজিজ গুলা, তারপরে এআই রিলেটেড ডিজিজ গুলা, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার সময় কি কি ডিজিজ হইতে পারে, বা যদি সেরকম এক্সপার্ট অপারেটর না থাকে তাহলে ইনজুরি কি কি হইতে পারে, এগুলা। ঠিক আছে? তারপর হচ্ছে ব্রিডিং বুলের ব্রিডিং সাউন্ডনেস ইভালুয়েশন, তারপরে হচ্ছে বুল যে স্টেশনে থাকবে সেই স্টেশনের এনভায়রনমেন্ট কোয়ালিটি কেমন হবে, কয়েকটা ব্রিডিং বুলের নাম আসতে পারে। ব্রিডিং বুলের নাম কি যেগুলা হচ্ছে ব্রিডিং পারপাসে ব্যবহার করা হয়, যেরকম হচ্ছে কমন গুলাই শাহিওয়াল, হলিস্টিন ফ্রিজিয়ান, রেড সিন্ধি, রেড চিটাগং, ব্রাহ্মা। বুঝতে পারছেন? তারপরে জি হচ্ছে ম্যাম। সিমেনের জি, প্রিজার্ভেশন, ম্যাম সিমেনের ব্রিডিং হচ্ছে বুল, ম্যাম ব্রিডিং বলেন। বুল স্টেশন, ব্রিডিং হ্যাঁ, বুল স্টেশনের যে এনভায়রনমেন্ট, এটাতে মেইনলি মানে কোশ্চেনটা কিরকম যে ব্রিডিং বুল। এনভায়রনমেন্ট বলতে আপনাদের হচ্ছে একটা ক্রেট থাকবে সেখানে, যেখানে হচ্ছে অ্যানিমালটাকে রেস্ট্রেইন করা হবে, তারপরে সেটার হচ্ছে ড্রাই থাকতে হবে, কোনো ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হবে, কোনো স্লিপারি ভাব থাকা যাবে না, তারপরে স্টেশনে কয়েকজন এক্সপার্ট অপারেটর থাকবে, মেইন আর কি 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 জিনিস দরকার, এবং জি ম্যাম, মানে তারপরে ওই যে স্টেশনটা হচ্ছে একটু ব্রিডিং environment হবে। ব্রিডিং বুল স্টেশনে মেইনলি হচ্ছে কি কি ইকুইপমেন্ট লাগবে ইম্পর্টেন্ট, বা হচ্ছে যে কালেকশন এরিয়াটা কেমন হবে, তারপরে হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে ওইখানে স্টোরেজ ইউনিটে কি কি থাকবে, প্রিজার্ভেশন ইউনিটে কি কি থাকবে, বা কি কি নিয়ে ওই পুরো স্টেশনটা গঠিত, এরকম করেই তো লিখতে হবে, তাই না? ওইভাবেই লিখতে হবে, কিন্তু আপনারা তো মার্কসটাও দেখবেন, আপনারা যদি কম মার্কস এর হয় তাহলে তো এত ডিটেলস লেখার কোনো দরকার নাই, আর যদি দেখেন যে মার্কস বেশি সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা লিখতে পারেন, কিন্তু এইটা হয়তো বা মার্কস একটু কমই থাকবে, সেই ক্ষেত্রে আপনারা মেইনলি ইম্পর্টেন্স দিবেন যে পরিবেশটা কেমন হবে, যে হাইজিনিক হতে হবে, স্লিপারি থাকা যাবে না, ড্রাই থাকতে হবে, ওয়েট রাখা যাবে না, একটা ক্রেট থাকবে, আর কোন কোন বুঝতে পারছি ম্যাম। এগুলা দিতে পারলে তো আরো ভালো। আপনারা ম্যাম যদি যেটা নির্দিষ্ট বলছে ওটা হচ্ছে বুল সিমেন্ট ল্যাবরেটরি, যেটা আর কি ম্যাম, সিমেন্ট ল্যাবরেটরি ক্ষেত্রে বলে।
হ্যাঁ হ্যাঁ, ল্যাবরেটরি এভালুয়েশনও পড়বেন, কিন্তু স্টেশন এভালুয়েশন আর ল্যাবরেটরি এভালুয়েশন কিন্তু আলাদা। ল্যাবরেটরি এভালুয়েশন যদি আসে, সিমেন্ট ল্যাবরেটরি এভালুয়েশন, সেইটার ক্ষেত্রে তো এগুলা দিতেই হবে, যে কোন কোন মেশিন থাকতেছে, কয়টা ইউনিট থাকতেছে, কোন ইউনিটে প্রিজার্ভেশন ইউনিটে কি কি থাকতেছে, এক্সামিনেশন বা ইভালুয়েশন স্টেশনে কি কি থাকতেছে, তাই না? এগুলো তো সেই ক্ষেত্রে তো এগুলা দিতেই হবে। জি ম্যাম, বুঝছি। তারপরে এই যে সিমেন্ট প্রিজার্ভেশন, যেটা এটা হচ্ছে লিকুইড সিমেন্ট প্রিজার্ভেশনের টেম্পারেচার কিভাবে করা হয়, মেইনলি হচ্ছে ফ্রোজেন সিমেন্টটা ভালো করে পড়বেন, ক্রায়ো প্রিজার্ভেশন যেটা। তারপর থয়িং কিভাবে করে, থয়িং টেম্পারেচার। তারপরে হচ্ছে বিভিন্ন এনিমেলস এর সিমেন্ট ভলিউম, সিমেন্টের মধ্যে স্পাম কনসেন্ট্রেশন কার কেমন, এগুলা কিন্তু ভাইবা থিওরি দুইটার জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সিমেন্ট ভলিউম আর হচ্ছে সিমেন্ট স্পাম কনসেন্ট্রেশন। এগুলা তো লিখেছেন না? জি ম্যাম, লিখছে। আচ্ছা, আর একটা আছে যে স্পারমাটোজেনেসিস বা সিমেন্ট প্রোডাকশনের মেথড, ওইটা একটু ব্রিফলি লিখে একটা ডায়াগ্রাম দেওয়ারও চেষ্টা করবেন। আমার কাছে আছে ওইটা, আমি আপনাদেরকে পাঠাই দিব, ওইটাও দেখবেন। আবার আপনাদের যদি কিছু থাকে এক এক করে নিয়ে পড়বেন স্পারমাটোজেনেসিস প্রসেসটা। আর কি আছে? তারপরে টিজার বুলের প্রিপারেশন। ম্যাম বুঝিনি, আরেকবার যদি বলতেন। টিজার বুলের প্রিপারেশন, টিজার বুল। ম্যাম হ্যাঁ, টিজার বুলের প্রিপারেশন। টিজার বুলটা কি? টিজার বুলটা হচ্ছে একটা মেল। টিজার বুলটা ম্যাম হচ্ছে একটা ড্যামি, মানে যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন। টিচারবল প্রিপারেশনে তো ম্যাম অনেকগুলা মেথড আছে, কোনটা করবো ম্যাম? শুনতে পাচ্ছি না, বলেন আবার। ম্যাম টিচারবল প্রিপারেশনের তো অনেকগুলা মেথড আছে ম্যাম, কোনটা করবো? টিজার বুল প্রিপারেশনের যে মেইন থিমটা, যেটা যে টিজার বুল কি, এটার মেইন থিম তো একটাই, আমার কাছে আছে এটা নোট করা, আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কোথা থেকে দেখছেন জানি না। ম্যাম আজকে রাতে একটু শেয়ারদের তাহলে ইনফরমেশন গুলো দিয়ে দেন। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব। টিজার বুলটা আপনারা এমনি বুঝতে তো মানে পারতেছেন যে কি, এটা হচ্ছে একটা ড্যামি, যেটা হচ্ছে সিমেন্ট কালেকশনের সময় বুলের সামনে দাঁড় করানো থাকে। এবং এটার হচ্ছে এটার যে সুচারিং মেথড আছে না টিজার বুল প্রিপারেশনের, কে কোশ্চেনটা করছিলেন? টিজার বুল প্রিপারেশনের যে একটা সুচারিং মেথড আছে না, সুচারিং করে দিতে হবে যে রেকটাম সাইডে, যাতে হচ্ছে ভ্যাসেক্টমি। ডিরেক্ট হয়ে কিন্তু পেনিসটা ভেতরে ইনপুট করতে পারবে না, পেনিসটা ভেতরে পেনিট্রেট হবে না, কিন্তু ম্যাম পেনিসটা এখন নেটে দেখছিলাম যে ভ্যাসেক্টমিটা হচ্ছে বেশি প্রেফার করা হয়। হ্যাঁ, ওইটাই পড়বেন, ওইটাই তো সুচারিং। ম্যাম ওই ল্যাবে তো ভ্যাসেক্টমি লিখছিলাম ম্যাম আমরা।
কিসে লিখছেন? ম্যাম ল্যাবের পরীক্ষায় তো এটা আসছিল, ওটা ওখানে ভ্যাসেক্টমি লিখছিলাম। হ্যাঁ, ওইটাই দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আচ্ছা, তারপরে হচ্ছে একটা কার্ভের হিট সাইন, স্টার সাইন গুলা কেমন? মঈন সাহেবের ছবিটা এখানে বড় করে আসছে কেন? এটা তো মনে হয় মঈনই, না কে এটা? জি ম্যাম, মহিন ম্যাম 10 মঈন মিনিটের মধ্যে আসছে? মিটিং এন্ড কোথা হয়ে যাবে। থেকে আসছে? কোথায় ছিলেন আপনি? ম্যাম আমি তখন হচ্ছে একটু বাইরে ছিলাম, তো এই জন্য জয়েন করতে পারিনি, একটু লেট হয়েছে। ও, আমি খুঁজলাম আগে আগে তো এরকম খোঁজ খবর নেই নাই। কয়জন এরকম লেট করে জয়েন করছেন শুনি? আচ্ছা ঠিক আছে, কাউয়ের হিট সাইন বা স্টার সাইন, তারপরে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের টাইমিং, কোন টাইমে করলে ভালো হবে, এগুলো কিন্তু আগেও বলছি আপনাদেরকে। তারপরে যে সিমেন্ট বন্ড ডিজিজ বা এআই ডিজিজের আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের সময় কোনো যদি প্রবলেম হয় বা কোনো ইনজুরি হয়, সেগুলো হচ্ছে আমরা কিভাবে কারেক্ট করব বা কিভাবে ম্যানেজ করব। তারপরে ম্যাম আরেকটা এআই পয়েন্ট ডিজিজ আর সিমেন্ট বন্ড ডিজিজটা কি ম্যাম সেমই না? না না, সিমেন্ট বন্ড ডিজিজ তো ওই যে আপনারা তো এটা অ্যাসাইনমেন্টেও লিখছেন। হ্যাঁ, অনেকটা মিল আছে। যেরকম সিমেন্ট বন্ড ডিজিজের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টে দেখলাম যে ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ এগুলা লিখছেন। অনেক মানে অনেক সিমিলারিটিস আছে, কিন্তু তারপরেও কিছু ভিন্ন আছে। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার সময় দেখা যায় যে প্রায় যদি এক্সপার্ট অপারেটর না হয়, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আঘাত লাগতে পারে, ইনজুরি হইতে পারে। ওই ইনজুরি গুলা হইলে কিভাবে ম্যানেজ করা যায় এটা। মোট কথা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট যা করছেন ম্যাক্সিমাম টপিকস ওইখান থেকেই দিছে, ওইখান থেকেই মানে আমরা করছি আর কি। তারপরে আগের যে একটা বলছিলাম যে পেনিস ইরেকশনের মেকানিজমটা একটু নোট করতে, এটা কি করছিলেন? এটাও কিন্তু আসতে পারে। তারপরে স্পাম ক্যাপাসিটেশন প্রসেস বা মেকানিজম অফ স্পাম ক্যাপাসিটেশন। তারপর হচ্ছে স্পামের অ্যাবনরমালিটিস ম্যাম গুলা কি কি? ক্যাপাসিটেশনটা কি একটু বলে দিলে ভালো হতো। ক্যাপাসিটেশন হচ্ছে স্পাম, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হচ্ছে স্পাম থাকে, তাই না সিমেনের মধ্যে? সব সব স্পামই কিন্তু হচ্ছে আমাদের ওই যে আগে পড়াতো না যে দৌড়ে যে জিতবে, রেসে যে জিতবে সেইটাই হচ্ছে জয়ী। যে স্পামটা মেইনলি এই পাওয়ারটা হচ্ছে অ্যাচিভ করতে পারবে, সেই কিন্তু ওভামটাকে ফার্টিলাইজ করতে পারবে। সব স্পামই তো ফার্টিলাইজ করবে না। তো এই ক্যাপাসিটিটা অ্যাচিভ করার জন্য যে মেকানিজমটা, যে সিমেনের হচ্ছে যে স্পামের হচ্ছে মোটিলিটিটা অনেক স্ট্রং, বা হচ্ছে নিউট্রিশনটা স্ট্রং, তারপর হচ্ছে মরফোলজিক্যাল কোনো ডিফেক্ট নাই, সেই স্পাম গুলোই হচ্ছে সে এই ক্যাপাসিটিটা অ্যাচিভ করবে, এবং এই স্পামটাই হচ্ছে ওভামকে ফার্টিলাইজ করবে। এইটাই হচ্ছে স্পাম ক্যাপাসিটেশন। এইটারও সম্ভবত আমি একটা স্ক্রিনশট পাঠাইছি আপনাদেরকে। জি ম্যাম, পাইছি। এটা পড়বেন। এরপরে হচ্ছে স্পার্মের যে অ্যাবনরমালিটিস আছে না, মরফোলজিক্যাল অ্যাবনরমালিটিস যেগুলা, সেগুলা পড়বেন একটু শর্ট করে। মেইনলি হচ্ছে লিস্টটা, যে হেড রিজিয়নে কি কি অ্যাবনরমালিটিস থাকতে পারে, তারপর নেক রিজিয়নে কি কি অ্যাবনরমালিটিস থাকতে পারে, মিড সেগমেন্টে কি কি অ্যাবনরমালিটিস থাকতে পারে, তারপর টেইলে কি থাকতে পারে, এগুলা। ঠিক আছে।
এই যে যা বললাম এর ভেতর থেকে, এই বাইরে থেকে একটা টপিকসও আসবে না। ম্যাম মিটিং মনে হয় খুব দ্রুত এন্ড হয়ে যাবে। হ্যাঁ, ম্যাম মিটিং এন্ড হয়ে যাবে খুব দ্রুত। এন্ড হলে আমি আবার জয়েন করব, সমস্যা নাই। এর ভেতরে, এর বাইরে, এর ভেতরেই সব আসবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু আর কিছুই থাকবে না। তো হচ্ছে আপনারা পুরোটা দেখে কি কি সমস্যা আছে আবার দরকার হয় আমার কাছে বলতে পারেন। ম্যাম কোশ্চেন কি মানে আমাদের 7টা সেট থাকবে, সেখান থেকে 5টা সেট লিখতে হ্যাঁ, হবে হ্যাঁ, নাকি 7টা থেকে 6টা, সাতটাই থাকবে, 5টা লিখতে পাঁচটা। হবে? কোশ্চেন প্যাটার্ন সেমই থাকবে। ওকে ম্যাম। আপনারা টাইমের মধ্যে যতটুকু লিখতে পারবেন ততটুকুই দিবেন। অত এরকম না যে হচ্ছে মিটিং কি এন্ড হয়ে গেছে। না ম্যাম চলতেছে। ম্যাম চলছে। এরকম না যে আপনাদের হচ্ছে পৃষ্ঠা ভরে লিখতে হবে, ঠিক আছে? মেইন থিম গুলা যেন বাদ না যায়। প্রিজার্ভেশন টেম্পারেচার, থয়িং টেম্পারেচার, তারপর হচ্ছে এক্সটেন্ডারের হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, এগুলা যে মেইন পয়েন্ট গুলা, এগুলা ঠিক রাখতে হবে। সিমেন্ট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অর্ডার কেমন থাকবে, মরফোলজিটা কেমন থাকবে, কনসিস্টেন্সি বা পারসিস্টেন্সি কেমন হবে, এগুলা মানে ইনফরমেশন গুলা সব কারেক্ট থাকতে হবে। আর যতটুকুই লেখে না কেন এগুলো আমরাও ভুল করতাম, ওই জন্যই আপনাদেরকে বলি যে যতটুকুই লিখবেন গোছায় লিখবেন। কারণ স্যারদের বা যারাই খাতা দেখবে না কেন সবার তো লাইন বাই লাইন মিলায় দেখার সময় নাই, তাই না? আর দেখবেও না ওইভাবে। ওই জন্য যতটুকুই লিখবেন গোছায় সুন্দর করে লিখবেন, তাইলেই হবে। এমন না যে খাতা ভরে ফেলতে হবে লিখে লিখে, এটা তো আর কোনো লিটারেচার না। ম্যাম আপনি যে থয়িং প্রসিজারের টেম্পারেচার পড়তে বলছেন, ওটা তো শুধু ম্যাম থয়িং প্রসিজার কত সময় করা হয় বা কত টেম্পারেচারে করা হয় এতটুকুই আছে, আর তো কোনো ম্যাম টেম্পারেচার দেওয়া নেই। তো অতটুকু দিলেই কি হবে ম্যাম? হ্যাঁ ওইটাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই, কিভাবে করতে হবে, কত টেম্পারেচারে করতে হবে, কতক্ষণ ধরে করতে হবে, এটা ছোটই। সিমেন্ট হচ্ছে প্রিজার্ভেশনের ক্ষেত্রে হচ্ছে ফ্রোজেন সিমেন্টাল, যেটা লিকুইড নাইট্রোজেনে করা হয়, এটা মেইনলি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। অর্কাইটিস পড়বেন, পেনাইল ফেনোলাম পড়বেন, এটা আপনাদের আগের কোশ্চেনও আসছিল। এখন আমার যতটুকু বলার দরকার ছিল আমি কিন্তু সবই আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, এখন মডারেশনে দু একটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু তাও থাকবে না আশা করি। আর আপনাদের তো অপশন থাকছেই। আর আমি কিন্তু ক্লাস টেস্টে ওই জন্য অপশনও কিন্তু পরে, আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে অপশন দিব না বা দিলেও একটা এক্সট্রা থাকবে, পরে কিন্তু আমি 2টা করে এক্সট্রা দিয়ে দিচ্ছি অপশন, আপনাদের সুবিধার কথা ভেবেই। আচ্ছা ম্যাম ঠিক আছে তাহলে। আর হচ্ছে পাবলিক হেলথ পরীক্ষার আগের দিন, যেদিন হচ্ছে আপনাদের সুবিধা হয় ওই দিন বসেন, ওইটার একটা শর্ট হচ্ছে দেখি কিছু করা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা জি ম্যাম আপনাকে জানাই দেবো। 2 তারিখ বা ম্যাম 3 তারিখ। ওইটা পরীক্ষা তো মনে হয় একটু দেরি আছে, তাই না? 12 তারিখে। জি ম্যাম 12 তারিখে। সেক্ষেত্রে ম্যাম আচ্ছা 9 তারিখ রাতে বলে দিলে ভালো হয়। 9 তারিখে আমাদের আরেকটা পরীক্ষা আছে, তো 9 তারিখের পরে 12 তারিখে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু মনে করাই দিয়ে। আচ্ছা হ্যাঁ, জি আর ম্যাম। কে যেন কি বলছিলেন, বলেন। ম্যাম আমাদের একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ, ম্যাম আমাদের একটা কথা ছিল।
না না, টপিক বেশি হয় নাই, আপনারা পড়ে দেখেন, আপনারা মানে পড়ে কমপ্লিট করতে পারবেন, খুব বেশি হয় নাই তো। ম্যাম এখন আমাদের এখান একটা থেকে তো কথা ছিল আসলে, ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ওই আপনার ওই পাবলিক হেলথ পরীক্ষা আর ওই প্যাথোলজি যেদিন এ থেকে বলে দিব আমরা, চেয়ারম্যান স্যারই নিয়ে নিবে। হ্যাঁ, স্যার যদি সময় দিতে পারে আমার কোনো সমস্যা নেই, আমি কোশ্চেন করে দিয়ে দিতে পারবো। ম্যাম আরেকটা বিষয়, এই কোর্সের এন্ডোলজি কোর্সের ম্যাম মিড পরীক্ষাটা হয় নাই, ওটার জন্য আপনাকে আরেকটা কোশ্চেন করতে হবে 20 মার্কের। হ্যাঁ, ওইটা আমি হচ্ছে একটা প্রেজেন্টেশনের কথা বলছিলাম না নাকি? ম্যাম ওটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন। ও, এই পরীক্ষা আবার কবে দিবেন? ম্যাম এটা হচ্ছে থিওরির সাথে, মানে হচ্ছে 5 তারিখেই। আপনি যদি আজকালকের মধ্যে প্রশ্নটা করে পাঠিয়ে দেন তাহলে স্যার ওই দিনই নিয়ে নিতে পারবেন। এই এন্ডোলজিরই জি ম্যাম, এন্ডোলজিরই। মানে থিওরি দেয়ার তারপরে দিতে চাচ্ছেন, থিওরি শেষ জি করে? ম্যাম, জি ম্যাম, থিওরি দেওয়ার সাথে সাথে হচ্ছে এন্ডোলজি পরীক্ষা মিডটাও দিতে যাচ্ছে আর কি। 20 মার্কস এর? জি ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, কোশ্চেন তো এগুলাই, বাইরে থেকে তো কিছু করার নাই, কোশ্চেন করে দিতে পারবো, সমস্যা নাই। দেখেন স্যারদের সাথে কথা বলে। স্যারের সাথে কথা বলা আছে, মানে রুটিনে ওইভাবেই করা আছে আর কি, যে মিড পরীক্ষা আরো কয়েকটা পরীক্ষার মিড পরীক্ষা বাকি আছে, তো ওগুলো হচ্ছে আমরা ফাইনালের সাথে একসাথে দিব। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দিয়েন। আমাকে একটু নক করেন যে কোশ্চেন করার জন্য, হ্যাঁ একটু মনে করাই দিয়েন। আচ্ছা ম্যাম। ঠিক আর আছে ম্যাম তাহলে। আরেকটা বিষয় হ্যাঁ ছিল বলেন ম্যাম, এইটা তো বলেন। ওই পাবলিক হেলথের বিষয়টা তো আপাতত সলভ হলো, যে আপনি 12 তারিখে আমাদের যখন আরেকটা রিভিউ হ্যাঁ ক্লাস হ্যাঁ। দিবেন, মানে 9 তারিখের দিকে, তখন আমাদের মোটামুটি ওই পরীক্ষার জন্য দিক নির্দেশনা দিবেন, আমরা সেটা থিওরির সাথে দিয়ে দিলাম। হুম আর হুম। ম্যাম আরেকটা হচ্ছে ওই প্যাথোলজির ল্যাবের যে মিটটা নিছিলেন, ওইটা আমরা চাইতেছি আপনিও একটু ফ্রি হন, যখন আমাদের ভাইবা নিতে আসবেন তখন একটা ছোটখাটো ওই হ্যাঁ হ্যাঁ, তখনই নিলে সুবিধা হয়, কারণ বারবার করে চেয়ারম্যান স্যারকে বলা আসলে মানে আমার নিজের জি কাছে ম্যাম, কেমন একটা আনইজি লাগে। আপনারও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয়, আপনিও হ্যাঁ আসতে হ্যাঁ পারবেন হ্যাঁ। সরাসরি, আমরাও থাকতে পারবো আর কি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তখনই দিয়েন, সমস্যা নাই, তখন আমি একটু ফ্রিও থাকবো, কোশ্চেনও করে দিতে পারবো, আর জি ওইটা তো ম্যাম, জি ল্যাব, ম্যাম। সমস্যা হবে না আপনাদের। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সমস্যা নেই, আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবেন, সমস্যা নাই, আমিও তো এক্সপার্ট না, আমি তো নতুনই, তাই না? চেষ্টা করব সলভ করার।
বলবেন, হ্যাঁ? ম্যাম আচ্ছা, আর কারো কোনো কথা আছে? ম্যাম আমাদের কি সাজেশনের মধ্যেই সব থাকবে নাকি বাইরে থেকেও কিছু আসতে পারে? না না, বাইরে থেকে আসবে না। এখন মডারেশনে বললামই তো যে 2-1টা এদিক ওদিক হইতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। না ম্যাম, কেন বলছি কারণ কিছু কিছু মানে প্রত্যেক সেমিস্টারে তো কিছু কোর্স থাকে যেগুলোতে রেজাল্ট ভালো করা খুবই ইজি হয়। তো আমরা সেটাও চাচ্ছিলাম যে আমাদের গত যে পরীক্ষাগুলো দিছি ওইটা হয়তো রেজাল্ট ভালো হবে, কিন্তু হঠাৎ করে পরীক্ষার হলে যে যখন অন্য প্রশ্ন তখন সবারই পরীক্ষা খারাপ হয়েছে। আমরা চাইলে আরো পড়তে পারতাম, কিন্তু সবাই কম পড়ছে পাইছে, তো সে তার মতো করে পড়ছে। কিন্তু তার বাইরে তো আমরা পড়িনি। এখন পরীক্ষা যখন খারাপ হয় তখন নিজেদের খারাপ লাগে যে এটা তো ভালো করা যাইতো, বা এই সাবজেক্টটা খুবই সহজ ছিল কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে গেল। এই জন্য জিজ্ঞাসা করলাম। না না, এর বাইরে থেকে এইখানে আমি যা বললাম এর বাইরে থেকে আর থাকার সম্ভাবনা নাই। এখন মডারেশনে আমার পার্ট থেকেই কিন্তু ম্যাক্সিমামটা হবে। হ্যাঁ, এখন মডারেশন যারা কারা করতেছে এটা তো আমি জানি না, 2-1টা হয়তো বা এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি মানে আমার দিক থেকেই ম্যাক্সিমামটা হবে আর কি। আর এর বাইরে তো আসলে নাইও, আপনারা একটু ভালো করে সাজেশনটা দেখবেন, এর বাইরে আসলে নাইও শুধু। ম্যাম হ্যাঁ ম্যাম ওই আমাদের যে পরীক্ষাটা হইলো এনরোলজির ওই ইয়ার জন্য মিড পরীক্ষা, ওইটাতে একটা কোশ্চেন ছিল এমন যে এক্সামিনেশন অফ সিমেন্ট ল্যাবরেটরি। এইটা কি ম্যাম মানে হ্যাঁ এটা কি হ্যাঁ, সিমেন্টের ইভালুয়েশন চাইছে নাকি ওই সিমেন্ট যে না ল্যাবরেটরিতে না, মানে টেস্ট করে ওই ল্যাবরেটরির জিনিসপত্রগুলো চাইছে, যন্ত্রপাতিগুলো ল্যাবরেটরিতে একদম কি চাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটা সিমেন্ট ল্যাবের সেটআপটা কেমন থাকবে। এই আমরা তো একটা সিমেন্ট ল্যাব হচ্ছে দেখে আসছিলাম, ওখানে বিভিন্ন ধরনের চেম্বার থাকে। হ্যাঁ, এক জায়গায় দেখা যাচ্ছে যে মাইক্রোস্কোপ থাকবে, বিভিন্ন ধরনের মেশিন থাকবে, পিসিআর মেশিন থাকবে। তারপরে আর একটা চেম্বারে দেখা যাচ্ছে যে স্টোর করা থাকবে, আর একটা চেম্বারে দেখা যাচ্ছে প্রিজার্ভেশন করে রাখা হবে, বিভিন্ন নাইট্রোজেনের ট্যাঙ্ক ট্যাঙ্ক থাকে। এগুলাই যে সিমেন্ট ইভালুয়েশন তো আলাদা, আর এটা হচ্ছে সিমেন্ট যেখানে এই ইভালুয়েশনটা টেস্ট করা হবে সিমেন্টটা কতটুকু ক্যাপাবল, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের জন্য এই সিমেন্টটা পারফেক্ট কিনা। এইটার জন্য আলাদাই একটা ল্যাব থাকে এবং বিভিন্ন ওই ল্যাবে বিভিন্ন ধরনের সেগমেন্ট থাকে। এইটাই জি আসলে ম্যাম মেইনলি বুঝতে পারছি, মানে এই জিনিসটা ইভালুয়েশনের সাথে একটু পেস লাগছিল আর কি। ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। এটা সিমেন্ট ইভালুয়েশনটাই মেইনলি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। ম্যাম হ্যাঁ ম্যাম আপনি বই থেকে আমাদের যে যে ডকুমেন্ট গুলো দিতে চাইছিলেন ওগুলো একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর হচ্ছে এই যে ইসে আপনারা টিজারবুল প্রিপারেশনের যে মেথডটা বললেন ভ্যাসেক্টমি, ওইটা, তারপরে পেনিস ইরেকশনের মেকানিজম, এগুলা হচ্ছে আমার কাছে খুব ভালো আকারে নেই। হ্যাঁ, আপনারা আমার কাছে যতটুকু আছে আমি তো দিবই, আর এগুলার একটা নোট করে নিয়ে তারপর হচ্ছে যে মেল রিপ্রোডাকশনের যে হরমোনাল সিস্টেমের একটা ডায়াগ্রাম, এগুলো আগে একটু কালেক্ট করে নিয়ে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যে থার্মোরেগুলেশন অফ টেস্টিস, থার্মোরেগুলেশনটা নেটে সার্চ দিলেই পাবেন, অ্যাভেলেবেল, সমস্যা নেই। আর সামাদ স্যারের বইটাও ফলো করবেন, আর আমার কাছে যা আছে আমি দিয়ে দিচ্ছি। ম্যাম ঠিক আছে, হ্যাঁ বলেন। আইডিয়াল এক্সটেন্ডারের কি শুধু কম্পোজিশন পড়বো না শুধু ক্রাইটেরিয়া পড়বো নাকি কম্পোজিশন সহ ক্রাইটেরিয়াটা পড়বো? যে কোনো একটা সিমেন্ট এক্সটেন্ডারের হচ্ছে ইয়ে পড়তে হবে, কম্পোজিশন পড়তে হবে, যেগুলো বেশি কমন, যেরকম হচ্ছে কর্নিয়াল ইউনিভার্সিটি, তারপরে কোকোনাট এক্সটেন্ডার আছে, মিল্ক এক্সটেন্ডার। কম্পোজিশন তো ছোট, মানে
খালি পয়েন্ট গুলা পড়লেই হবে। আর হচ্ছে আইডিয়াল এক্সটেন্ডারের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এইটা। ম্যাম কম্পোজিশনের এটা যদি আপনার কাছে থেকে থাকে তো আমাদের একটু দিলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, কম্পোজিশনের এটা তো আমার কাছে আছে। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট দেখে 2-3টা দিয়ে দিব। হ্যাঁ, ওই কয়টাই পড়বেন। আর যদি এইভাবে আসে যে যে কোনো একটা সিমেন্ট এক্সটেন্ডারের কম্পোজিশন, তাহলে আপনারা যেটা ভালো পড়ছেন সেটাই দিয়ে দিবেন। এই যা বললাম এইগুলাই সুন্দর করে পড়েন, সবার পরীক্ষায় অনেক ভালো হবে আশা করি। আর কিছু? না ম্যাম, ঠিক আছে, তাহলে মিটিং এন্ড করে দিলাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরেও কোনো যদি সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে বলবেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।